আজ তোমাদের বাস্তুবিদ্যা সম্পর্কে আমি কিছু কথা তোমাদের বলছি, আর যেটা সম্পর্কে তোমাদের জানলে ওই বিষয়টা সম্পর্কে তোমরা অবগত হবে। যে বাস্তুবিদ্যা জিনিসটা আর কিছুই নয়, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবের সঙ্গে পরিবেশের তার সম্পর্ক এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককেই আমরা সেক্ষেত্রে বাস্তুবিদ্যার মধ্যে ফেলতে পারি। বাস্তুবিদ্যা কথার অর্থ হচ্ছে ইকোলজি। ইকোলজি মানেই হচ্ছে বাস্তুবিদ্যা। ইকোলজি কথাটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল। তা সেই হিসাবে এই ইকোলজিকে আমরা দুটো দিক থেকে আমরা দেখতে পারি, একটা হলো অটিকোলজি আর একটা হচ্ছে সিনিকোলজি। অটিকোলজি হচ্ছে কি, কোনো একটা প্রজাতির জীব তাদের নিজস্ব পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের সম্পর্ক যদি বোঝায়, তখন সেটাকে বলবো কি আমরা অটিকোলজি। আর বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের সম্পর্ক বোঝালে তখন সেটাকে আমরা বলবো সিনিকোলজি। যেমন ধরো কোনো একটা পরিবেশে মানুষ আছে, তাহলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের সম্পর্ক, এটা হচ্ছে কি অটিকোলজি। আবার মানুষ, গরু, ছাগল, কুকুর, বেড়াল, এরা তো বিভিন্ন প্রজাতির জীব, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং এদের সঙ্গে পরিবেশের সম্পর্ককে আমরা বলবো সিনিকোলজি। তাই ইকোলজি বা বাস্তুবিদ্যা পড়তে গিয়ে সেখানে আমাদের দুটো প্রধান জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে হ্যাবিটেট বা বাসস্থান, আর দু নম্বর হচ্ছে নিচ। হ্যাবিটেট কাকে বলবো? যে কোনো একটা জায়গায় প্রকৃতভাবে কোনো জীব যে স্থানে বসবাস করে, অর্থাৎ তার বাসস্থানকে আমরা কি বলবো হ্যাবিটেট। এবং সেই বাসস্থানে থাকাকালীন অবস্থায় পরিবেশের প্রতি তাদের যে ভূমিকা, কার্যকরী যে ভূমিকা, সেটাকে বলবো ইকোলজিক্যাল নিচ। তা সেটা যদি তার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হয়, তখন সেটাকে আমরা কি বলবো হ্যাবিটেট নিচ হিসাবে সেটাকে আমরা ধরবো। বা যদি ধরো কোনো তার বাস্তুতন্ত্রের মধ্যে হয়, তখন সেটা আমরা বাস্তুতান্ত্রিক নিচ। তাহলে নিচ কথার অর্থ হচ্ছে কি, পরিবেশের সঙ্গে জীবের আন্তঃসম্পর্ক এবং পরিবেশে তাদের একটা কার্যকরী ভূমিকা, তাকেই আমরা বলবো কি নিচ। তাই হ্যাবিটেট এবং নিচ এই দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কবদ্ধভাবে রয়েছে। তাহলে কোনো জীব যখনই কোনো একটা জায়গায় প্রকৃতভাবে বসবাস শুরু করে, সেই বসবাস করাকালীন অবস্থায় পরিবেশের প্রতি তাদের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে এবং সেই ভূমিকাটাকে আমরা ইকোলজিক্যাল নিচ হিসাবে আমরা ধরতে পারি। তাই সেই ইকোলজি পড়তে গিয়ে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। যেমন ধরো, যদি কোনো একটা বাস্তুতন্ত্রের কথা আমরা ভাবি, তার সেই বাস্তুতন্ত্রের মধ্যে তার বিভিন্ন উপাদান রয়েছে। যেমন উৎপাদক রয়েছে, খাদক রয়েছে, বিয়োজক রয়েছে। উৎপাদক কার? সবুজ উদ্ভিদ, তাদেরকে আমরা কি বলবো উৎপাদক। আর খাদক কাদের বলবো? যেমন ধরো প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক, সর্বোচ্চ সারির খাদক। আর উৎপাদক এবং খাদকের মৃত্যুর পর তাদের দেহকে বিয়োজিত করবে যারা, তাদেরকে আমরা কি বলবো বিয়োজক হিসাবে সেটাকে ধরবো। তা যাই হোক না কেন, সেই প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক এবং তৃতীয় হোক বা সর্বোচ্চ, এদেরকে আমরা বিভিন্ন দিক থেকে আমরা একটা পুষ্টি স্তরের মধ্যে ফেলতে পারি। যেমন ধরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যার দ্বারা একটা খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। যেমন কোনো একটা জায়গায় তৃণভূমি রয়েছে, তার তৃণভূমিটা কি, সেখানে যে ঘাস, সে উৎপাদক হিসেবে কাজ করছে। ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, সে প্রথম সারির খাদক। ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাঙ, ব্যাঙ দ্বিতীয় সারির খাদক। ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপ হচ্ছে তৃতীয় সারির খাদক। সাপকে খাচ্ছে ময়ূর, ময়ূর হচ্ছে সর্বোচ্চ সারির খাদক। তা যাই হোক, এইভাবে একটা বাস্তুতন্ত্রের মধ্যে জীবরা পরস্পরের সঙ্গে সম্পর্কবদ্ধভাবে বসবাস করে। তা এইরকমভাবে আমাদের কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে বসবাস করতে গেলে সেই বাস্তুতন্ত্রে জীবকে নিজেকে মানিয়ে নিয়ে থাকতে হয়। তা সেই রকম বাস্তুবিদ্যাতে আমরা সেই ধরনের কিছু এলাকা বা জলবায়ুযুক্ত অঞ্চলকে আমরা দেখবো, যেগুলোকে আমরা বায়োম হিসাবে ধরে দেখব। তাহলে বায়োম হচ্ছে কি একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, যার উপর ভিত্তি করে কি হয়, সেখানে উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায় তারা বসবাস করে। তাহলে সেই নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলকেই আমরা কি বলবো বায়োম হিসাবে সেটাকে আমরা ধরবো। তা সেই নির্দিষ্ট বায়োমের মধ্যে কতগুলো বায়োমের এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো তুন্দ্রা বায়োম, যেগুলো মেরু অঞ্চলে থাকে, যেখানে বরফাচ্ছন্ন এরিয়া, তাহলে সেটাকে আমরা কি বলবো তুন্দ্রা বায়োম। সেই তুন্দ্রা বায়োমের মধ্যে বসবাস করে যেমন ধরো মেরু ভল্লুক, তারপর শিল, সিন্ধু ঘটক, পেঙ্গুইন, এরা কি ওইসব এলাকার প্রাণী। তাই সেই সব এলাকা যে বায়োম রয়েছে, সেই বায়োমগুলো থেকে প্রত্যেকটা বায়োমের তার নির্দিষ্ট পরিবেশটা কেমন এবং সেখানে কয়েকটা প্রাণীর
নাম, উদ্ভিদের নাম তোমাদের বই চক করে দেওয়া আছে এবং সেটা তোমাদের একটু ওখান থেকে করতে হবে। তা আমি সব বায়নগুলো সম্পর্কে একটু বলে নিই। তাহলে 1 নম্বর যেমন এটা হলো তুন্দ্রা বায়ন, তেমনি রয়েছে যেমন ধরো মরু বায়ন। তাহলে মরুভূমিযুক্ত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, মরুবায়ন। যেমন ধরো যেসব এলাকায় রুক্ষ প্রকৃতির হয়, যেমন ধরো আমাদের রাজস্থান যদি ধরি, রাজস্থানে থর মরুভূমি রয়েছে, তাহলে সেই মরু অঞ্চলে বসবাসকারী যে জীব তারা সেই পরিবেশের মতো করে নিজেদেরকে অভিযোজিত করে নিয়েছে। যেমন ধরো আমি যদি একটা উদ্ভিদ ক্যাকটাসের কথাই ভাবি, যে তারা যেহেতু বৃষ্টিপাত কম, জলের পরিমাণও কম, তাই ওদের পাতা কি হয়, কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং সেই জায়গায় কী হয়, মিউসিলেজের আস্তরণযুক্ত হয় যাতে সহজে পাতা বাষ্পমোচন না হতে পারে। মূল মাটির অনেক গভীর পর্যন্ত কী হয়, বিস্তৃত হয়েছে। তাই সেই হিসাবে মরু বায়োমের মধ্যে কী হয়, সেই হিসাবে আমরা দেখতে পাই কাদের, ক্যাকটাস। এই ক্যাকটাস ছাড়াও রয়েছে যেমন ধরো কিছু প্রাণীর নাম আমরা যদি ধরি, যেমন ধরো মোলঘরিতাস। এ কী করে, ওদের শরীরে ব্লটিং পেপারের মতো ওরা কী করে, জলটাকে শুষে নেয়, পরিবেশে যে জলীয় বাষ্প সেটাকে নিয়ে জলের তার চাহিদাটাকে মেটায়। এছাড়াও রয়েছে কি, যেমন ধরো মরু অঞ্চলে বসবাস মরু গিরগিটি, তারপরে কিছু সাপ রয়েছে মরুভূমির, তারা কি হয়, ওই রুক্ষ পরিবেশে তারা বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে সেটা হচ্ছে মরুবায়ু। তাহলে বায়ু হচ্ছে কি একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, যার উপর ভিত্তি করে কি হয়, ওইসব অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায় তারা কি করে, বসবাস করে। তা সেই হিসাবে এই জায়গায় আমাদের বায়ু সম্পর্কেও একটু জানতে হবে। মরুবায়ন, তুন্দ্রা বায়ন ছাড়া রয়েছে তৈগা বায়ন। যেমন ধরো আমরা যদি হিমাচলে যাই, পাহাড়ি অঞ্চলে, সেখানে কি হয়, সরলবর্গীয় কিছু গাছ দেখতে পাই, যেমন ধরো পাইন গাছ। ওরা পাহাড়ের একদম নিচ থেকে অনেক লম্বা পর্যন্ত হয়ে ওঠে এবং সেই অরণ্যকে আমরা কি বলি, তৈগা বায়ন হিসেবে সেটাকে ধরি। সেই ধরনের পরিবেশকে আমরা কি বলি, শীত প্রধান অঞ্চল। এবং এইসব অঞ্চলের যে বায়ন সেটাকে আমরা বলবো কি, তৈগা বায়ন হিসেবে ধরি। তা এছাড়াও কি রয়েছে, যেমন ধরো ক্রান্তীয় অরণ্য বায়ন, এরকম কিছু বায়ন তোমাদের দেওয়া রয়েছে। সেই বায়নগুলো সম্পর্কে তোমাদের ওখানে পড়তে হবে, যেগুলোকে দেখে আমরা কি করতে পারি, সেই জায়গায় উদ্ভিদ এবং প্রাণীকে চিহ্নিত করতে পারি। তাহলে সেই জলবায়ুযুক্ত অঞ্চলের উপর ভিত্তি করে কি হয়, ওখানে তার জীব সম্প্রদায় নিজেদেরকে অভিযোজিত করে তারা বেঁচে থাকে। তাই এটা গেল ওখানে বায়ু। তাই তোমাদের এই যে জিনিসগুলো যেগুলো আমি বলছি, এগুলো থেকে যে যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি লিখে তোমাদের রেডি করে দিচ্ছি, যেগুলো তোমরা ওখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তার এগুলো থেকে তোমরা খাতাতে সেগুলো তুলে নিতেও পারবে। আমি সেটা কোশ্চেনগুলো লিখেও দিচ্ছি এবং সেগুলো দেখে তোমরা ওই জায়গা থেকে নিজেদেরকে রেডি করতে পারবে। তাই যে ধরনের প্রশ্নগুলো হয় সেটাকে দেখে আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। তা যাই হোক, এই বায়নের সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে কি, আমাদের যে মৃত্তিকা প্রোফাইল সেই সম্পর্কেও এখানে কিছু তথ্য দেওয়া আছে, আমাদের সেটা জানতে হবে। যে মৃত্তিকা প্রোফাইল যদি আমরা দেখি, তাহলে সেখানে কি হয়, কতগুলো তার স্তর রয়েছে। যেমন ধরো OABCR, এগুলো হচ্ছে মৃত্তিকা প্রোফাইল স্তর। যদি ভূপৃষ্ঠকে আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে তার একটা প্রোফাইল বা স্তর পাই এবং সেটাকে আমরা কি বলি, মৃত্তিকা প্রোফাইল হিসেবে সেটাকে ধরি। তাই মৃত্তিকা প্রোফাইলের মধ্যে যে বি হরাইজেন যেটা রয়েছে, যেন OABCR যে হরাইজেনগুলো রয়েছে, তার মধ্যে বি হরাইজেনে কি খনিজ লবণের আধিক্যটা বেশি থাকে। তাই খনিজ লবণের আধিক্য বেশি থাকে মৃত্তিকা স্তরের কোন হরাইজেন, যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই মনে রাখবে কি, বি হরাইজেনে কি থাকে, এর আধিক্যটা বেশি থাকে। তাহলে যে নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলের দ্বারা প্রভাবিত হয়ে বিশেষ ধরনের জীব সম্প্রদায় থাকে তাকে বায়োম বলে। ঠিক আছে, এটা তোমরা জানলে বায়োম। তাহলে বায়োমের সঙ্গে আমি যেটা বলেছিলাম তোমাদের, কয়েকটা বায়োমের মধ্যে, যেমন ধরো 1 নম্বর তুন্দ্রা বায়োম। এই তুন্দ্রা বায়োমটা দেখা যায় কোথায়, ভৌগোলিক অঞ্চল হিসেবে আর্কটিক অঞ্চলে থাকে।
অঞ্চল, এই অঞ্চলে দেখা যায়। 2 নম্বর সাব-আর্কটিক অঞ্চল। সাব-আর্কটিক অঞ্চল যেখানে থাকে কি তৈগা বায়ুম, তৈগা বায়ুমটা দেখা যায় কোথায়? তৈগা বায়ুম, এটা দেখা যায় সাব আর্কটিক অঞ্চল দেখা যায়, এটা মনে রাখবে। 3 নম্বর মনে রাখবে নাতিশীতোষ্ণ অরণ্য বায়ুম, সেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকবে। নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ অরণ্য বায়ুম, এটা থাকে নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে। নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে। 4 নম্বর যেটা মনে রাখবে ক্রান্তীয় অরণ্য বায়ু, ক্রান্তীয় অরণ্য বায়ু, এটা থাকে কোথায়? ক্রান্তীয় অঞ্চলে থাকে, ক্রান্তীয় অঞ্চলে থাকে। দেখো তৈগা বায়ুমের মধ্যে কি রয়েছে? পাইন, ফার ইত্যাদি। প্রাণীর মধ্যে রয়েছে খরগোশ, লাল কাঠবিড়ালি ইত্যাদি, এগুলো রয়েছে। 2-3টে করে মোটামুটি উদ্ভিদ প্রাণীর নাম তোমাদের মনে রাখতে হবে। নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখো ওক, বীচ, পাইন, সিডার ইত্যাদি উদ্ভিদ থাকে। প্রাণীর মধ্যে শিয়াল, নেকড়ে, কালো ভল্লুক ইত্যাদি দেখা যায়। আর ক্রান্তীয় অরণ্য বায়ুমের মধ্যে উদ্ভিদের মধ্যে রয়েছে বাঁশ ও ঘাস জাতীয় উদ্ভিদ। প্রাণীর মধ্যে রয়েছে ওরাং ওটাং, অ্যানাকোন্ডা সাপ ইত্যাদি। তাই প্রত্যেকটা বায়ুম থেকে 2-3টে করে উদ্ভিদের নাম আর প্রাণীর নাম তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাই এগুলো হচ্ছে কি এই বাস্তুবিদ্যা পড়তে গেলে এই বায়ুম সম্পর্কে তোমাদের, এবং বায়ুম কাকে বলে এবং প্রত্যেকটা বায়ুম কোন অঞ্চলে রয়েছে এবং সেই অঞ্চলে কি কি উদ্ভিদ রয়েছে, কি প্রাণী রয়েছে, সেটাও তোমাদের একটু এখান থেকে জানতে হবে। তাই সেই হিসাবে তোমরা এটা খাতাতে লিখে নাও। যেমন এই যে ক্রান্তীয় অরণ্য বায়ুম, প্রাণীর মধ্যে এটা রয়েছে। তাই তোমরা এটা এর সঙ্গে সঙ্গে আমি এগুলোকে আমি তোমাদের এতেও মানে শেষে ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, বা তোমাদের হোয়াটসঅ্যাপেও আমি এর ছবি তুলে আমি করে নিচ্ছি, সেন্ড করে দিচ্ছি, তোমরা সেটা থেকে তুলে নিতে পারবে ভালো। দেখো WWF এর মধ্যে কি হয়, একে 3টে ভাগে ভাগ করা যায়। স্থলভাগের বায়ুম, স্বাদু জলের বায়ুম এবং সমুদ্রের বায়ুম। এই 3টে তোমরা একটু মনে রাখবে, এবং এগুলো আমরা জানি অলরেডি। স্বাদু জল মানে আমাদের যে পুকুরের জল যেগুলো, সেগুলো হচ্ছে স্বাদু জল। আর সমুদ্রের নোনা জল, সেটা সমুদ্রের বায়ুম হিসেবে সেটাকে ধরা হয়। আর স্থলভাগে যেখানে আমরা বসবাস করি, এখানে যে বায়ুম সেটাকে স্থলভাগের বায়ুম হিসেবে ধরি, যেটা WWF তার মতে এই বায়ুম 3টেকে ভাগ করা হয়। আচ্ছা, WWF এর ফুল ফর্মটা মনে রাখবে, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবার 2টো জিনিস একটু এখান থেকে একটু জেনে রাখবে, যেমন সাইক্লোমরফোসিস, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু প্রাণীর বাহ্যিক গঠন কী হয়, আকৃতির পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ঘটনাটাকেই আমরা কি বলি? সাইক্লোমরফোসিস। তাহলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি ওইগুলো পরিবর্তন হয়, তখনই সেটা সাইক্লোমরফোসিস হিসেবে ধরা হয়। ডাফনিয়ার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। অ্যালেনের সূত্রে কি বলা হয়েছে, যে উষ্ণশ্রেণীর প্রাণীদের তার দেহের গঠন ও আকৃতি পরিবেশের উষ্ণতা পরিবর্তনের সাথে সামঞ্জস্যে পরিবর্তিত হয়। এটাকে অ্যালেনের সূত্র হিসেবে ধরা হয়।
এছাড়া আমরা মৃত্তিকা প্রোফাইলের কথা বলেছিলাম যে লম্বচ্ছেদে দৃশ্যমান মৃত্তিকার বিভিন্ন স্তর বিন্যাসকে আমরা মৃত্তিকা প্রোফাইল হিসেবে ধরি। এর প্রধান 5টা স্তর রয়েছে। এই স্তরগুলোকে কি বলা হয়? হরাইজেন হিসেবে ধরে থাকি। যে স্তরগুলোকে কি বলা হয়? হরাইজেন হিসেবে আমরা ধরি, হরাইজেন। এর 5টা হরাইজন রয়েছেন, ও হরাইজন, এ, বি, সি, আর। এই 5টা হচ্ছে প্রধান, এই 5টা প্রধান। এর মধ্যে হচ্ছে ও হরাইজন, এটা উপরের জৈব স্তর। এ হচ্ছে কাঁকর বালি দ্বারা গঠিত টপ সয়েল। বি হরাইজন হচ্ছে খনিজ লবণ সমৃদ্ধ স্তর। আর সি হরাইজন ক্ষয়িষ্ণু পাথরের স্তর। আর হরাইজন চূর্ণ বিচূর্ণ শিলা দ্বারা গঠিত স্তর। তাই এই মৃত্তিকা প্রোফাইল পর্যন্তই তোমরা পড়া করে রাখো এবং সেটাই আমাকে পরের দিন পড়া দেবে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।